ফার্স্ট পার্টটা আসলে কালকে নেওয়ার কথা ছিল, তখন নেওয়া যায়নি। তো সাইকিয়াট্রি চ্যাপ্টারে অ্যানাটমি ফিজিওলজি খুব একটা নাই, এখানে মেইনলি ডিজ রিলেটেড ডিসকাশনই বেশি। আমাদের ফার্স্টে যদি দেখি তাহলে সাইকিয়াট্রি চ্যাপ্টারে প্রথমে একটা বক্স আছে, WHO ক্লাসিফিকেশন অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তাহলে এখান থেকে আমাদের কয়েকটা জিনিস একটু দেখা লাগবে। ফার্স্ট হচ্ছে অর্গানিক ডিসঅর্ডার কি কি আছে। অর্গানিক মধ্যে আমার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিমেনশিয়া, একটা হচ্ছে ডেলিরিয়াম। এছাড়া আদার মেন্টাল ডিসঅর্ডার ডিউ টু ব্রেন ড্যামেজ অর ডিজিজ, আমাদের জন্য এই দুটা বেশি লাগবে, পরে ডিসকাশন আসবে। এরপর সেই নিউরোটিক, স্ট্রেস রিলেটেড অ্যান্ড সোমাটোফর্ম ডিসঅর্ডার। নিউরোটিক ডিসঅর্ডার এগুলো বেশ কয়েকবার টার্ম আসবে, নিউরোটিক এবং সাইকোটিক, দুইটার মধ্যে যদি আমরা বেসিক ডিফারেন্স ধরি, তাহলে নিউরোটিক ডিসঅর্ডার যে পেশেন্ট গুলা, এরা তাদের ডিসিজ সম্পর্কে বুঝতে পারে যে তাদের একটা রোগ আছে এবং তারা এটা ট্রিটমেন্ট করতে চায়। আর সাইকোটিকটা ইউজুয়ালি হয় উল্টা, তারা তাদের যে একটা ডিজিজ আছে এটা বুঝতে পারে না। এই যে বুঝতে না পারে এটাকে বলে ল্যাক অফ ইনসাইট, এটা একটু পরে আসবে। নিউরোটিক স্ট্রেস রিলেটেড অ্যান্ড সোমাটোফর্ম ডিসঅর্ডার, এটার ভিতরে কি কি এক্সাম্পল আছে এগুলো পরীক্ষায় আসে অনেক সময়। তাহলে ফোবিয়া, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড সোমাটোফর্ম ডিসঅর্ডার। প্রত্যেকটা কি জিনিস এটা আস্তে আস্তে পরে ডিসকাশন আসবে, এটা এক্সাম্পলটা লাগবে। হচ্ছে বিহেভিয়ার ডিসঅর্ডার কি কি আছে, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, জাস্ট এগুলো এক্সাম্পল একটু নাম পড়ে রাখা লাগবে। আরেকটা লাগবে হচ্ছে মুড অর এফেক্টিভ ডিসঅর্ডার। তাহলে মুড অর এফেক্টিভ ডিসঅর্ডারের মধ্যে এখানে দুইটা কথা বলা আছে, একটা ডিপ্রেশন যেটা হচ্ছে লো মুড, আর এটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। তাহলে বাইপোলার ডিসঅর্ডার লো মুড বা ডিপ্রেশন এন্ড ম্যানিয়া দুইটা কম্বিনেশন থাকতে পারে। মেন্টাল স্টেট এক্সামিনেশন আমরা কি কি দেখি, এটা পরীক্ষা জন্য তো লাগবে না, এমনি মিনি মেন্টাল মেন্টাল স্টেট এক্সামিনেশন যখন করি, যদি কখনো কোনো দরকার তাহলে সেক্ষেত্রে জিনিসগুলো আমরা দেখাই। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাবনর্মাল বিলিফ, অ্যাবনর্মাল পারসেপশন, আর একটা হচ্ছে পেশেন্টস ওন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিমটমস। তাহলে অ্যাবনর্মাল বিলিফ যেটা, এটাকে আমরা বলি ডিলিউশন। ডিলিউশনটা ডিটেলস আপনার একটু পরে আসবে। ডিলিউশন থেকে আগে তোমরা ডেফিনেশন পড়তাম, এখন জাস্ট বেসিক বোঝার জন্য একটা জিনিস লাগবে, এটা হচ্ছে একটা ফলস বিলিফ। আর ইলিউশন এবং হ্যালুসিনেশন এগুলো হচ্ছে অ্যাবনর্মাল পারসেপশন। ইলিউশন এবং হ্যালুসিনেশনের পার্থক্য কি, ইলিউশন একটা রিয়েল স্টিমুলাই থাকবে যেটা দেখে তার পারসেপশনটা ভুল হইতেছে, আর হ্যালুসিনেশনের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল স্টিমুলাই থাকবে না। এটা হচ্ছে মেইন পার্থক্য। তার মানে ইলিউশন কেউ জনে দেখা যাচ্ছে হালকা অন্ধকারে বা আলোতেই কেউ একটা দড়ি দেখে মনে করলো যেটা একটা সাপ, তাহলে এখানে একটা স্টিমুলাই হচ্ছে কি, একটা দড়ি আছে, দড়িটাকে সে সাপ ভেবে ভুল করতেছে, এটা হচ্ছে ইলিউশন। আর ঘরে কোনো কিছুই নাই, পুরো ফাঁকা একটা স্পেস, সেখানে কেউ সাপ দেখতেছে, এটা হচ্ছে হ্যালুসিনেশন। কিংবা কেউ একটা বললো যে সে কোনো একটা সাউন্ড শুনতেছে, অথচ দেখা যাচ্ছে সেখানে কোনো সাউন্ড হইতেছে না, তাহলে এটা হচ্ছে একটা অডিটরি হ্যালুসিনেশন, মানে উইদাউট এনি স্টিমুলাই সে একটা সাউন্ড শুনতেছে যেটা কোনো অস্তিত্বই নাই। আর ইলিউশন কোনটা, দেখা যাচ্ছে কোনো একটা সাউন্ড দিতেছে, হয়তো পায়ের শব্দ, তার কাছে এটা মনে হচ্ছে কোনো ভৌতিক আওয়াজ বা অন্য কিছু। তার মানে কোনো একটা স্টিমুলাইকে যদি ফলস পারসেপশন করে সেটাকে আমরা বলবো ইলিউশন। আর কোনো স্টিমুলাই নেই, উইদাউট এনি এক্সিস্টেন্স, কেউ যদি কোনো সেন্সরি পারসেপশন করে সেটাকে আমরা বলবো হ্যালুসিনেশন। Patient's own understanding of their symptoms. Failure of a patient to understand their own symptoms is referred to as lack of insight. মানে কোনো একটা পেশেন্টের যে সিমটমস আছে সেটা যদি সে নিজে বুঝতে না পারে যে এটা তার একটা ডিজিজ আছে, তাহলে এটাকে বলা হয় ল্যাক অফ ইনসাইট। এটা ইম্পর্টেন্স কি, psychotic patients characteristically have lack of insight and fail to accept that they are in need of treatment. তাহলে একটু আগে আমরা যে বললাম যে নিউরোটিক ডিসঅর্ডার, তাহলে নিউরোটিক পেশেন্টগুলো এরা বুঝতে পারে তাদের একটা রোগ আছে, এটা ট্রিটমেন্ট দরকার। আর সাইকোটিক পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়, এদের ল্যাক অফ ইনসাইট থাকে, তার মানে তাদের যে একটা রোগ আছে এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না, এবং তাদের যে ট্রিটমেন্ট দরকার এটা তো অ্যাকসেপ্ট করতে পারে না। নিউরোটিক এবং সাইকোটিক মধ্যে এটা মেইন ডিফারেন্স আর কি। ব্রেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, তাহলে আমরা একটু আগে বলছিলাম সাইকিয়াট্রিতে অ্যানাটমি এবং ফিজিওলজি আসলে খুব একটা লাগে না,
কয়েকটা ডিজিজ আছে যেখানে কিছু চেঞ্জ পাওয়া যেতে পারে অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি, তাহলে এই চেঞ্জগুলো অনেক সময় পরীক্ষা আসে। যেমন অ্যালঝাইমার্স ডিজিজের ক্ষেত্রে জেনারেলাইজড সেরেব্রাল অ্যাট্রফি থাকতে পারে। আমাদের লাস্ট অফ অ্যালঝাইমার্স ডিজিজ আসবে, এই অ্যাট্রফিটা কোথায় বেশি হয় এটা জানা লাগবে পরে। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কি হতে পারে? এনলার্জড ভেন্ট্রিকলস উইথ এ স্লাইটলি ডিক্রিজড ব্রেন সাইজ। তাহলে এখানে মেইনলি ভেন্ট্রিকলটার সাইজ বাড়তে পারে। আমরা যদি পেট স্ক্যান করি, পেট স্টাডিজ অফ ডোপামিন লিগ্যান্ড বাইন্ডিং, তাহলে সেক্ষেত্রে দেখবো সিজোফ্রেনিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে ডোপামিন রিলিজটা বেশি হইতেছে। আর ডিপ্রেশনের পেশেন্ট ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেবো হাই হাইড্রক্সিট্রিপটামিন ট্রান্সপোর্টার বাইন্ডিং, এটা ডিক্রিজড হইতেছে। তাহলে দুইটা অ্যানাটমিক্যাল ফাইন্ডিংস পাইলাম আমরা ডিজিজের সাথে রিলেটেড, আর দুইটা পাইলাম হচ্ছে ফিজিওলজিক্যাল ফাইন্ডিংস। তাহলে এগুলো পরীক্ষার সময় সিঙ্গেল হিসেবে আসতে পারে যে সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে কোন কেমিক্যাল চেঞ্জ হইতে পারে বা কোন ফিজিওলজিক্যাল কি চেঞ্জ হইতে পারে, অথবা ডিপ্রেশনের ক্ষেত্রে কি চেঞ্জ হইতে পারে। এরপর দুইটা প্রগনোস্টিক ফ্যাক্টরের কথা বলা হয়েছে, যে সিজোফ্রেনিয়া পেশেন্টের এমআরআই করে আমরা দেখি জেনারেলাইজ গ্রে ম্যাটার লস আছে, তাহলে এটা একটা পোল প্রগনোস্টিক ইন্ডিকেটর। আর ডিপ্রেশনের পেশেন্টের ক্ষেত্রে যদি অ্যান্টিরিয়র সিঙ্গুলেট অ্যাক্টিভিটিটা বেশি থাকে, এটা হচ্ছে ইন্ডিকেট করে গুড রেসপন্স টু বোথ অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্ড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তাহলে ডিপ্রেশনের ক্ষেত্রে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর কোনটা, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে পোর প্রগনোস্টিক ফ্যাক্টর কোনটা, এগুলো অ্যানাটমি ফিজিওলজি কিছু জিনিস পরীক্ষা আসতে পারে। ডিলিশনস অ্যান্ড হ্যালুসিনেশনস, তাহলে একটু আগে আমরা ডিসকাস করছি আমাদের ডিলিশনটা হচ্ছে ফলস বিলিভ। একটা পেশেন্টের কোন একটা ব্যাপারে যদি কোন একটা ধারণা করে বসে থাকে যে ধারণাটা মিথ্যা, এবং এটার প্রমাণ থাকা সত্ত্বেও যদি সে ধারণাটা থেকে বের হয়ে আসতে না পারে, তাহলে এটা হচ্ছে মেনলি ডিলিশন। ডিলিশনের সব থেকে পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট বা বেশি পড়ে সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াকাল বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে এটার আগের টার্ম ছিল হাইপোকন্ড্রিয়াকাল, এখন বলা হয় ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই পেশেন্টগুলো একটা বিলিভ থাকে কি, এদের ধরে নেয় তাদের কোনো একটা ক্যান্সার আছে। এটা হতে পারে সিরিয়াস কোনো ডিজিজ হিসেবে তারা করতে পারে যে তাদের কোনো একটা সিরিয়াস ডিজিজ আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন থাকে তাদের ক্যান্সার আছে। যেমন এই পেশেন্টগুলো থেকে যদি মাথা ব্যথা হয়, তারা ধরে নেয় তাদের কোনো ব্রেন টিউমার আছে, কিংবা পেটে ব্যথা হলে তারা মনে করে তাদের কোনো পেটে কোনো গ্যাস্ট্রিক ক্যান্সার আছে, ইন্টারনাল কার্সিনোমা আছে। তাদের সামান্য কাশি হয়েছে, সে ধরে নেবে তার লাং ক্যান্সার আছে। তাহলে এটা সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে হইতে পারে, মাথা ব্যথা কারণ তার মনে হইতে পারে ব্রেন টিউমার হইতে পারে। পার্থক্য হচ্ছে কোথায়, একটা সাধারণ মানুষ যখন সে চিন্তা করবে, ইউজুয়ালি মাইগ্রেন বা টেনশন টাইপের একটা আগে চিন্তা করবে। যদি টিউমার চিন্তা করে থাকে, তাহলে যখন সে সিটি স্ক্যান বা এমআরআই করবে, ইমেজিং করবে, দেখবে কিছু নাই, তখন সে মোটামুটি সে ফ্রি হয়ে যাবে যে না হ্যাঁ তার কোনো টিউমার নেই। কিন্তু এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে, এরা যখন ইমেজিং করবে দেখবে যে কিছু নাই, তারপরেও এই সে বিলিফ থেকে সে বের হতে পারবে না, তার কাছে মনে হবে না কোনো ক্যান্সারই আছে। এর ফলে কি হয়, এরা ফ্রিকুয়েন্টলি ডাক্তার চেঞ্জ করে, ইনজেকশন করতেই থাকে। তো এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখবেন যে প্রচুর ইনভেস্টিগেশন করা রয়েছে, প্রচুর ডাক্তার দেখাইছে, কিন্তু তাদের যে বিলিফটা কোনোভাবে চেঞ্জ হইতেছে না। তাহলে এরকম যদি কোনো পেশেন্ট আসে যে চিন্তা করছে তার কোনো ক্যান্সার হয়েছে বা সিরিয়াস কোনো ডিজিজ হয়েছে, অথচ দেখা যাচ্ছে তার সেরকম কিছু নাই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হাইপোকন্ড্রিয়াকাল বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই ধরনের একটা রিলেশন হচ্ছে পারসিকিউটরি রিলেশনস। এই ধরনের পেশেন্টগুলো কি মনে করে, তারা মনে করে যে কেউ তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে, অথবা তাদেরকে মেরে ফেলার চেষ্টা করতেছে, বা তাদের উপরে গোয়েন্দাগিরি বা স্পাইগিরি করতেছে। তার মানে তারা অন্যদেরকে বেশি সন্দেহ করে, এবং তাদের সন্দেহ থাকে যে কেউ না কেউ তাদের ক্ষতি করবে বা মেরে ফেলবে, যদিও দেখা যাচ্ছে এরকম কোনো প্রুফ নাই। তাহলে এটাকে বলা হয় পারসিকিউটরি ডিলিউশন। দেন হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওস। এরা ধরে নেয় কি এরা নিজেদেরকে রয়্যাল ভাবে, যে তাদের কোনো সুপারফিশিয়াল স্পেশাল কোনো পাওয়ার আছে বা কোনো হাই স্ট্যাটাস আছে তাদের, বা তারা কোনো রয়্যাল কোনো কিছুতে বিলং করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের এরকম কোনো কিছুই নাই। তার নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করা, কি শ্রেষ্ঠ মনে করা, অন্যদের থেকে বড় মনে করা, এই ধরনের চিন্তা ভাবনা, এই যে তাদের এই ধরনের ফলস বিলিফ থাকে, তাদেরকে বলে ডিলিশন অফ গ্র্যান্ডিওস। আর একটা হচ্ছে নিহিলিস্টিক। এরা ধরে নেয় যে তাদের কোনো বডি পার্টস নাই,
অনেক সময় মনে তাদের কাছে মনে হয় যে আমার মাথা নাই বা কোনো একটা হাত নাই, বা এই অনেক সময় বলতে পারে যে আমি মারা গেছি। তাহলে এটাও একটা ফলস বিলিফ। দেখা যাবে তার সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু সেই ধরনের কোনো একটা কমপ্লেন করতেছে। তাহলে এই টার্মগুলো একটু মনে রাখা লাগবে। প্রত্যেকটা অনেক সময় দেখা যাচ্ছে একটা সিনারিও দিয়ে বলে দিতে পারে যে পেশেন্টের কমপ্লেন এরকম, কোন একটা পেশেন্ট আসছে, তার মায়ের হেডেক আছে, বাট সে চিন্তা করতেছে তার ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার আছে। এটা হচ্ছে কোন ধরনের ডিলিউশন। অথবা কেউ একজন আসছে, তার কমপ্লেন হচ্ছে যে তার ধারণা হচ্ছে সে মারা গেছে, লোকে এসে বলতেছে যে সে মারা গেছে। তাহলে এটা কোন ধরনের ডিলিউশন? তাহলে এই চারটা ডিলিউশন অনেকগুলো আছে, তার মধ্যে এই চারটা বেশি ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোকন্ড্রিয়ালটা। এটা পরীক্ষায় বেশি আসে। হ্যালুসিনেশন আমরা অলরেডি বলছি যে এটা হচ্ছে একটা ফলস পারসেপশন। ইউজুয়ালি এগুলো সেন্সরি পারসেপশন থাকে, এবং হ্যালুসিনেশনের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল কোনো স্টিমুলাই থাকবে না। মানে এটা যে পারসেপশন করতেছে, এটা অডিটরি হ্যালুসিনেশন হোক, ভিজুয়াল হোক, ট্যাকটাইল হোক, বা স্মেল হোক, এখানে এক্সটার্নাল কোনো কিছুই থাকবে না, কিন্তু তার কাছে সে কোনো একটা সেন্সরি পারসেপশন করবে। সেন্সরি যে কোনো সিস্টেমে হ্যালুসিনেশন হতে পারে, সব থেকে কমন হচ্ছে ভিজুয়াল অ্যান্ড অডিটরি হ্যালুসিনেশন। এছাড়া নর্মাল ফিজিওলজিক্যালি হ্যালুসিনেশন হতে পারে। একটা হচ্ছে যখন আমরা ঘুমাইতে যাই, আর একটা হচ্ছে ঘুম থেকে ওঠার সময়। তাহলে একটা হচ্ছে হোয়াইল ফলিং স্লিপ, যেটাকে বলা হয় হিপনাগোগিক, আর একটা হচ্ছে অন ওয়েকিং। তাহলে এই দুইটা ক্ষেত্রে যে হ্যালুসিনেশন হয়, এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনা। এর পাশে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আমরা বললাম কি যে দুইটা হ্যালুসিনেশন আমাদের বেশি কমন, একটা হচ্ছে অডিটরি, একটা হচ্ছে ভিজুয়াল। এর মধ্যে অডিটরি হ্যালুসিনেশন যেটা, অডিটরি হ্যালুসিনেশনটা সিগনিফিকেন্ট হচ্ছে কারণ সিজোফ্রেনিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে এটা একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে থাকে। যদি কোনো পেশেন্টের অডিটরি হ্যালুসিনেশন থাকে, মোস্ট লাইকলি এটা সাজেস্ট করা হচ্ছে সিজোফ্রেনিয়া। এবং অডিটরি হ্যালুসিনেশন বেশ কয়েকটা টাইপ আছে। এর মধ্যে একটা আছে রানিং কমেন্ট্রি ভয়েস। রানিং কমেন্ট্রি ভয়েসটা কেমন? কোন একটা পেশেন্ট এসে বলবে যে অন্য কোথাও তাকে নিয়ে কোনো আলোচনা হইতেছে, বা কেউ তার, সে যেসব কাজ করতেছে তার এগুলোকে কেউ বর্ণনা করতেছে। অনেকটা আমরা যখন খেলা দেখি, খেলাতে যখন রানিং কমেন্ট্রি দেয় না, কি হইতেছে না হইতেছে মাঠে, এরা ধারণা করে কি সে যা করতেছে না করতেছে এরা অন্য কথা আলোচনা করছে, বা কেউ কমেন্ট্রির মতো তার কার্যকলাপ বর্ণনা করতেছে। এই ধরনের যদি রানিং কমেন্ট্রি ভয়েস, এই ধরনের অডিটরি হ্যালুসিনেশন থাকে, তাহলে এটা স্ট্রংলি সাজেস্ট করছে সিজোফ্রেনিয়া। তাহলে এই ধরনের একটা সিনারিও পরীক্ষায় থাকতে পারে। আমরা যখন আবার সিজোফ্রেনিয়া করবো, তখন আবার এরকম এইগুলো আসবে, ক্যারেক্টারিস্টিক ফিচার গুলা। তাহলে অডিটরি হ্যালুসিনেশন মেইনলি আমরা পাই হচ্ছে সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে। অন্যান্য যে হ্যালুসিনেশন গুলো আছে, স্পেশালি ভিজুয়াল, টেস্ট বা স্মেল হ্যালুসিনেশন, এগুলা মেইনলি পাওয়া যায় অর্গানিক কজ গুলাতে, বিশেষ করে সাবস্টেন্স মিসইউজ, ডেলিরিয়াম বা টেম্পোরাল এপিলেপসি, এই ধরনের গুলাতে। তো আমাদের জন্য তাহলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অডিটরি হ্যালুসিনেশনটা। এরপরে একটা কথা আসতেছে, hallucination and delusions often co-occur. If their content is consistent with coexisting emotional symptoms, they are described as mood congruent. মানে একটা হচ্ছে congruent আর একটা হচ্ছে incongruence। এটা বলা হয় কি, একটা পেশেন্টের মুডের সাথে তার অ্যাটিটিউড বা বিহেভিয়ার, এগুলোর একটা মিল থাকে। যেমন কারো একজনের যদি মন খারাপ থাকে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, তার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব একটা সে আগ্রহ পাবে না। এখন কি একজন বলতেছে তার মন খুব খারাপ, কিন্তু দেখা যাচ্ছে সে খুবই হাস্যজ্জ্বল বা সবার সাথে খুব মিলে থাকছে, হেসে খেলে বেড়াচ্ছে, কারণ তার মুডের সাথে তার বিহেভিয়ার বা এগুলা মিল নাই। এই ধরনের যদি অমিল থাকে, এটাকে বলা হয় ইনকনগ্রুয়েন্স। আর যদি মিল থাকে, যার মন খারাপ, চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া করতেছে না, কারোর সাথে কথা বলতেছে না, তার মধ্যে মুডের সাথে তার বিহেভিয়ার একটা মিল আছে, এটাকে বলা হয় মুড কনগ্রুয়েন্ট। তাহলে কোন একটা পেশেন্ট যদি সিভিয়ারলি ডিপ্রেসড হয়, মানে মেজর ডিপ্রেশন থাকে, তাহলে এই পেশেন্টটা কি করবে? সে চুপচাপ থাকার চেষ্টা করবে। তার কাছে মনে হবে কি
যে হচ্ছে সে ওথলেস। তাহলে যারা ডিপ্রেশন থাকে তারা কি মনে করে যে আমার কোনো যোগ্যতা নাই বা হচ্ছে আমার দ্বারা কিছু হবে না। এই পেশেন্ট যদি ডিপ্রেশন অনেক বেশি হয়ে যায় তখন সে কি করে? তার কাছে মনে হবে কি যে পৃথিবীতে বা বিশ্বে যা খারাপ কিছু আছে সবকিছুই আমার জন্য হচ্ছে। এই যে একটা ফলস বিলিফ তৈরি হলো, এই বিলিফটা হচ্ছে কি ডিলিউশন এক ধরনের। এই পেশেন্টের ক্ষেত্রে যখন কন্ডিশন আরো সিভিয়ার হয়ে যায় তখন সে কি হয়? সে বিভিন্ন ধরনের ভয়েস শুনতে পায়, তার হ্যালুসিনেশন হয়। কি ধরনের হ্যালুসিনেশন? সে তখন বলবে কি যে আমাকে কেউ একজন বলতেছে যে আমি যেহেতু একেবারে অযোগ্য, আমার কোনো যোগ্যতা নাই বা আমার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে, সো আমার উচিত হচ্ছে আত্মহত্যা করা বা আমার নিজেকে মেরে ফেলা উচিত। তাহলে কি হলো, একটা পেশেন্টের সিভিয়ারলি ডিপ্রেশনে লো মুড থেকে তার একটা ডিলিউশন তৈরি হলো, একটা ফলস বিলিফ তৈরি হলো যে সে হচ্ছে ওর্থলেস, এবং এরপরে কি হচ্ছে একটা হ্যালুসিনেশন তৈরি হইতেছে যে তাকে কেউ কোনো একটা কথা বলতেছে এবং তাকে বলতেছে আত্মহত্যা করতে, সুইসাইড করতে বা নিজেকে মেরে ফেলতে। এই যে ডিলিউশন এবং হ্যালুসিনেশন হলো, এই ডিলিউশন হ্যালুসিনেশন হচ্ছে মেইনলি হচ্ছে সিজোফ্রেনিয়ার পার্ট বা সাইকোটিক পেশেন্ট গুলো এটা থাকে। আর এর সাথে যখন ডিপ্রেশন যুক্ত হয়, এই তিনটা একসাথে যদি থাকে তখন সেটাকে আমরা বলি ডিপ্রেসিভ সাইকোসিস। তাহলে এখানে পেশেন্টের যে মুড আছে, লো মুড বা ডিপ্রেশন, এর সাথে মিল আছে কি? যাদের মুড লো থাকে বা ডিপ্রেশন থাকে তাদের ক্ষেত্রে তারা নিজেদেরকে ওর্থলেস মনে করে এবং চিন্তা করে যে তাদের কারণে সব ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে। তাহলে তারা যদি না থাকে তাহলে দেখা যায় সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তাহলে সবগুলো একটা লাইনে মিল আছে, এটাকে বলা হচ্ছে কি এই যে কনগ্রুয়েন্স। তাহলে এই যে কনগ্রুয়েন্স অফ মুড এন্ড হচ্ছে আদার্স যে ফিচার্স গুলো, এই ধরনের যদি মিল থাকে এটাকে আমরা বলবো ডিপ্রেসিভ সাইকোসিস। তাহলে এখানে ডিপ্রেশনের ফিচার আছে, সাইকোসিসের ফিচার্স আছে। তাহলে কনগ্রুয়েন্স মুডের সাথে ইনকনগ্রুয়েন্স মুডের পার্থক্যটা কোথায়? ইনকনগ্রুয়েন্স যেটা হ্যালুসিনেশন এবং ডিলিউশন এবং মুড, এটা আমরা পাবো হচ্ছে সিজোফ্রেনিয়া পেশেন্ট গুলোর ক্ষেত্রে। তাহলে সিজোফ্রেনিয়া পেশেন্ট গুলো যখন তাদের যে ডিলিউশন হয় এবং হ্যালুসিনেশন হয় এটার সাথে তাদের মুডের কোনো মিল থাকে না, তাহলে পেশেন্ট দেখা যাবে খুবই নর্মাল ভাষায় সে তার যে ডিলিউশন বা হ্যালুসিনেশন যেগুলো আছে, সে যদি ভাবে তার কোনো সুপার পাওয়ার আছে বা কেউ তাকে কোনো কিছু করার জন্য অর্ডার করতেছে বা সে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা থেকে কোনো স্পেশাল আদেশ পাইতেছে, তাহলে এই ধরনের সে কথা বলতেছে যেগুলো তার বিভিন্ন ডিলিউশন বা হ্যালুসিনেশন আছে, এগুলা খুব স্বাভাবিকভাবে বলবে সে। তাহলে ডিপ্রেসিভ সাইকোসিস পেশেন্ট গুলো যেরকম ডিপ্রেশন আছে, মেজর ডিপ্রেশন আছে বা ম্যানিয়ার পেশেন্ট গুলো যেমন ম্যানিয়া থাকতে পারে, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কি মুডটা খুবই স্বাভাবিক থাকে। মানে সে যখন বলবে তখন মনে হবে সে স্বাভাবিকভাবে যে কথা বলতেছে, যে আসলে তার ক্ষেত্রে এটা হইতেছে। একজন নর্মাল মানুষ যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে, এই পার্সন গুলো সেই স্বাভাবিকভাবে এই কথাগুলো বলবে, মানে মুডের কোনো চেঞ্জ হবে না। এই যে তার মুডের সাথে তার কথাবার্তা কাজকর্ম যে কোনো মিল নাই, এটাকে হচ্ছে সিজোফ্রেনিয়া একটা ফিচার। তাহলে সিজোফ্রেনিয়া এবং ডিপ্রেসিভ সাইকোসিস এটা আমরা আলাদা করতে হচ্ছে তার মুড দেখে। যদি সাইকোটিক ফিচার ডিলিউশন হ্যালুসিনেশন এগুলোর সাথে পেশেন্টের ডিপ্রেশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডিপ্রেসিভ সাইকোসিস। আর যদি কোনো মুডের চেঞ্জ না থাকে তাহলে সেটা হবে সিজোফ্রেনিয়া। তাহলে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। তাহলে সিজোফ্রেনিয়া, তারপর সিজো অ্যাফেক্টিভ ডিজিজ, ডিপ্রেসিভ সাইকোসিস, এই ধরনের সব পরীক্ষা একটু কনফিউশন হতে পারে। তাহলে এখানে পেশেন্টের মুডটা ইম্পর্টেন্ট আমাদের। দুইটা ক্ষেত্রে পেশেন্টের ডিলিউশন হ্যালুসিনেশন এগুলো থাকতে পারে। এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা লাগবে না, আমাদের ক্লিনিক্যাল লাইফে লাগতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে। When hallucination or delusion arise in the context of disturbed consciousness and impaired cognition, the diagnosis is usually an organic disorder, most commonly delirium and/or dementia, and should be investigated accordingly. তার মানে সিজোফ্রেনিয়া পেশেন্ট বলি, ডিপ্রেসিভ সাইকোসিস বলি বা অন্য সাইকেটিক যে ডিসঅর্ডার গুলো যেগুলোতে ডিলিউশন বা হ্যালুসিনেশন হতে পারে, এগুলোতে ইউজুয়ালি কনসিয়াসনেস লস হয় না। যতগুলো পেশেন্টের লস অফ কনসিয়াসনেস থাকে, ইম্পেয়ার্ড কগনিশন থাকে, তাহলে আমরা অর্গানিক ডিসঅর্ডার গুলো আগে চিন্তা করবো এবং সে অনুযায়ী আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে আমরা একটু পরে আমরা দেখবো ডিলিরিয়াম এবং ডিমেনশিয়া আসবে। ডিলিরিয়াম এবং ডিমেনশিয়া এই পেশেন্ট গুলোর ক্ষেত্রেও অনেক সময় এই ধরনের হ্যালুসিনেশন বা ডিলিউশন থাকতে পারে। তাহলে পেশেন্টটা দেখতে হবে যে কনসিয়াসনেস লস আছে কিনা, কগনিশন লস আছে কিনা। তাহলে এটা থাকলে আমাদের আলাদাভাবে ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে কোনো রিভার্সিবল কজ আমরা পাই কিনা। এরপর সিমটমস অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স। ডিপ্রেশনে কি থাকে? আমাদের লো মুড থাকে,
কাজকর্ম করতে ভালো লাগে না, নিজের কাছে গিল্টি ফিল হয়, কোনো কিছু দেখা যায় যে আমরা মানে এন্টারটেনমেন্ট খুঁজে পাই না। আর যাদের মেজর ডিপ্রেশন থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সুইসাইডের থিঙ্ক থাকে। তাহলে এগুলা হচ্ছে কমনলি আমরা সবাই জানি যে ডিপ্রেশনের সাইকিয়াট্রিক ফিচার কি কি থাকে। তাহলে পরীক্ষায় আমাদের লাগবে কোনটা ফিস সোমাটিক ফিচার্স কি থাকবে। তাহলে ডিপ্রেশনের পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়, অ্যাপিটাইট লস হয়, ওয়েট চেঞ্জ হইতে পারে, পেশেন্টের ওয়েট গেনও হইতে পারে, ওয়েট লসও হতে পারে। ইউজুয়ালি ওয়েট গেন দেখা যায়, অনেক পেশেন্ট ওয়েট গেন হয়, পেশেন্টের স্লিপ ডিস্টার্বেন্স থাকতে পারে, ফ্যাটিক থাকতে পারে, লস অফ লিবিডো বাউল ডিস্টার্বেন্স থাকতে পারে, আরেকটা হচ্ছে কি মোটর রিটারেশন থাকতে পারে। তাহলে সোমাটিক ফিচারগুলো পরীক্ষায় বেশি আসে, সাইকোলজিক্যাল ফিচারগুলো আসতে পারে। এরপর অর্গানিক মুড ডিসঅর্ডার। তাহলে এতক্ষণ আমরা বললাম ডিপ্রেশন বা সাইকেটিক যেটা, আর একটা হচ্ছে কিছু অর্গানিক ডিসঅর্ডার ক্ষেত্রে পেশেন্টের মুডে অ্যাবনর্মালিটি থাকতে পারে। অনেকগুলো ডিজিজ দেওয়া আছে, এমসিকিউ জন রিডিং করলে সবগুলো পড়ে রাখতে পারে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে এন্ডোক্রাইন কজ গুলা। তাহলে হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম, পুশিং সিনড্রোম, অ্যাডিসন ডিজিজ, হাইপারপ্যারাথাইরয়েডিজম। আমাদের থাইরয়েড হরমোন কম বেশি হলে মুড ডিসঅর্ডার হতে পারে, স্টেরয়েড কম বেশি হলে মুড ডিসঅর্ডার হতে পারে, স্টেরয়েড বেশি হলে পুশিং, কম হলে অ্যাডিসন, দুইটা ক্ষেত্রে হতে পারে। আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড যদি বেশি হয়। ড্রাগসের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। তাহলে স্টেরয়েডে আমরা যখন পুশিং সিনড্রোম ফিচার্স পড়ছিলাম বা স্টেরয়েডে অ্যাডভান্স ইফেক্ট পড়ছিলাম, তখন ওখানে আমরা দেখছি যে স্টেরয়েডের ক্ষেত্রে আমাদের কিন্তু সাইকিয়াট্রিক ফিচার থাকতে পারে। পেশেন্টগুলো সাইকোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারপর ইনসomnia প্রেজেন্ট করতে পারে, ম্যানিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে কোনো পেশেন্টে আমরা তো স্টেরয়েড খুব কমনলি ইউজ করি বেশ কিছু ইমেটোলজিক্যাল বা ইনফ্লুয়েন্স ডিজঅর্ডারগুলোর ক্ষেত্রে। তাহলে পেশেন্ট যদি হাই ডোজ স্টেরয়েড দেওয়ার পর সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন ডেভেলপ করে, তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে গ্লুকোকর্টিকয়েড ইনডিউস সাইকোসিস এখানে একটা কজ হইতে পারে। তাহলে স্টেরয়েড যেটা আমরা কমনলি ইউজ করি, এটা একটু মনে রাখা লাগবে, এটা মুড ডিসঅর্ডার করতে পারে। তাহলে আমরা যখন এমসিকিউ পড়বো, এমসিকিউ তো প্রচুর বক্স আছে, এমসিকিউ পড়ার ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে। যদি কোনো ড্র্যাগ কজ থাকে, কোন ড্র্যাগগুলো আমরা কমনলি ইউজ করি, কিংবা আদার যে কজগুলো থাকে এন্ডোক্রাইন কজ বা ম্যালিগনেন্সি বা কানেক্টিভ যেগুলো থাকুক, কোনগুলো কমনলি আমরা পাই বা কোনগুলো কমনলি দেখা হয়। তাহলে এখানে যে কানেক্টিভিটি ডিজিজ দেখি, তাহলে এসএলই পেশেন্ট আমরা খুব কমনলি পাই। তাহলে এসএলই পেশেন্টগুলো সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনে প্রেজেন্ট করতে পারে, তাহলে এসএলটা ইম্পর্টেন্ট। ইনফেকশনের মধ্যে যদি দেখি, ব্রুসেলোসিস, টক্সোপ্লাজমোসিস, এগুলো আমাদের দেশে এত বেশি কমন আমরা পাই না, ইনফেকশন মনে হচ্ছে এত ডায়াগনোস্ট হয় না। তাহলে এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইফয়েডটা। তাহলে টাইফয়েড ফিভার তো আমাদের দেশে খুবই কমন। তাহলে টাইফয়েড ফিভারের পেশেন্টটা লেট স্টেজে গিয়ে সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন থাকতে পারে, তাহলে এটা আমাদেরকে জানা লাগবে। নিউরোলজিক্যাল ডিজিজের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এখানে মোটামুটি সবগুলাই আমাদেরকে লাগবে। তো পরীক্ষা যেটা আসে বেশি সেটা হচ্ছে যে এন্ডোক্রাইন কজ আর ড্রাগস কজ গুলা। তাহলে ডিপ্রেশন আমরা দেখলাম লো মুড, আর এখন হচ্ছে ডিপ্রেশনের ঠিক উল্টাটা, সেটা হচ্ছে এলিভেটেড মুড। এটাকে কি বলে হয়, ম্যানিয়া। ম্যানিয়া ইজ দ্য কনভার্স অফ ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশন আমরা যে ফিচার্স গুলো পাইছিলাম, ম্যানিয়াতে পাবো ঠিক এর উল্টাটা। তাহলে এই পেশেন্ট গুলো থাকে কি, ইনফেকশাস জোভিয়ালিটি, ওভার অ্যাক্টিভিটি, ল্যাক অফ স্লিপ অ্যান্ড অ্যাপিটাইট, আনডিউ অপটিমিজম, ওভার টকেটিভনেস, ইরিটেবিলিটি, রেকলেসনেস ইন স্পেন্ডিং অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার। তাহলে এই পেশেন্ট আপনি দেখলেই বোঝা যাবে সবসময় তারা হাসি খুশি থাকে, খুব অল্পতে দেখা যাচ্ছে অনেক চিল্লা পাল্লা করতেছে, অনেক জোরে জোরে হাসতেছে, সবসময় হাইপার অ্যাক্টিভ থাকতেছে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় কি, এদের বয়সের সাথে বা কালচারাল ব্যাকগ্রাউন্ডের সাথে এদের বিহেভিয়ার মিল থাকে না। দেখা যাচ্ছে অনেক বয়স্ক ব্যক্তি, সে দেখাচ্ছে অনেক বেশি চিল্লা পাল্লা করতেছে, গান গাইতেছে। আর এটা কি, ওভার টকেটিভনেস, অনেক বেশি কথা বলবে, যত সময় আপনার পাশে থাকবে দেখবেন কথা বলতে আছে। আর ডিপ্রেশনের যে ফিচার গুলো ছিল, এই ক্ষেত্রে থাকবে ঠিক তার উল্টা। আরেকটা থেকে ক্যারেক্টারিস্টিক্স থাকে রেকলেসনেস ইন স্পেন্ডিং অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার। তাহলে এরা অনেক বেশি দেখা যায় যে খরচ করবে। তাহলে এরকম পেশেন্টও কমপ্লেন করতে পারে, দেখা যায় যে পেশেন্টটা ছিল আগে খুবই মিতব্যয়ী ছিল, বা হিসাব করাটা খরচ করার ক্ষেত্রে খুব হিসাবই ছিল, হঠাৎ করে সে দেখা যাচ্ছে যে অনেক বেশি খরচ করতেছে, কোনো হিসাব টিসাব ঠিক রাখতেছে না। এটা হচ্ছে কি ম্যানিয়ার একটা ফিচার।
আর এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কমনলি একটা ডিলিশন থাকে, সেটা হচ্ছে ডিলিশনস অফ গ্র্যান্ডিওর, such as believing erroneously that one is royalty. তাহলে ম্যানিয়া পেশেন্টগুলো নিজেদেরকে সবসময় হচ্ছে কি মনে করে, অন্যদের উপর শ্রেষ্ঠ মনে করে, এবং তারা সবসময় মনে করে তাদের স্পেশাল কোনো পাওয়ার আছে, বা তাদের কোনো সুপার পাওয়ার আছে, বা গডের সাথে তারা কানেক্টেড, বা তারা হচ্ছে রয়্যাল কোনো ফ্যামিলিতে বিলং করে। তাহলে এই ধরনের তাদের হচ্ছে একটা বিলিফ থাকতে পারে। তাহলে ডিপ্রেশন এবং ম্যানিয়া এই দুটো হচ্ছে পুরোপুরি দুই মেরু দুইটা ফিচার্স আর কি। ডিপ্রেশনে যেমন তার কাছে মনে হবে সে গিল্টি ফিল করবে, তার কাছে মনে হবে তার কোনো যোগ্যতা নাই, তার কোনো কিছু করার পাওয়ার নাই, সে সে কোনো কিছুতে সফলতা পাইতেছে না, তার পুরো লাইফটাই ব্যর্থ। ম্যানিয়া পেশেন্টগুলো ঠিক থাকবে হচ্ছে এর ঠিক পুরো বিপরীত। এদের কাছে মনে হয় তাদের অনেক পাওয়ার আছে, তারা হচ্ছে খুবই রয়্যাল, তারা হচ্ছে খুবই সফল ব্যক্তি, এবং অন্যদের থেকে তারা সুপিরিয়র ভাববে নিজেদেরকে। ইনভেস্টিগেশনের মধ্যে সব থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যানিয়ার কোনো পেশেন্ট হলে সেদেরকে হচ্ছে মেডিকেশন রিভিউ করতে হবে, এবং এক্ষেত্রে কয়েকটা ড্রাগ খুবই ইম্পর্টেন্ট। কমন হচ্ছে কোনটা, গ্লুকোকর্টিকয়েডস। তাহলে গ্লুকোকর্টিকয়েডস কিন্তু সাইকোসিস বা ম্যানিয়া করতে পারে। আর একটা দেখতে হবে পেশেন্টের কোনো রিক্রেশনাল বা হার্বাল ড্রাগ আছে কিনা। তাহলে রিক্রেশনাল যে ড্রাগ গুলো আছে, বিশেষ করে যারা হচ্ছে যে ড্রাগ অ্যাবিউজার যারা, তাহলে এদের এই যে ড্রাগ গুলো ইউজ করে থাকে এই ড্রাগ গুলো কিন্তু ম্যানিয়া করে। এরপর হচ্ছে অ্যাংজাইটি। তাহলে অ্যাংজাইটি আমরা মোটামুটি সবাই জানি, এগুলো খুব কমন ফিচার্স। অ্যাংজাইটির ফিচার গুলো মেইনলি হচ্ছে যেগুলো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি যে ফিচার্স গুলো, এই টাইপের ফিচার্স গুলো পাওয়া যায়। সোমাটিক ফিচার্স আমরা কি পাইতে পারি, চেস্ট পেন পাইতে পারি, পালপিটেশন, সোয়েটিং, ডায়রিয়া, frequent desire to pass urine, initial insomnia, headache, tremor, dizziness, breathlessness, fatigue. তাহলে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ম্যানিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফিচার্স কি পাবো, সাইকোলজিক্যাল কি পাবো এবং সোমাটিক ফিচার্স কি পাবো, এগুলো ইম্পর্টেন্ট। তবে দেখা যায় সাইকোলজিক্যাল থেকে সোমাটিক গুলো বেশি আসে পরীক্ষার ক্ষেত্রে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ অ্যাংজাইটি। তাহলে অ্যাংজাইটির মধ্যে সাইকিয়াট্রিক কিছু ডিজিজ আছে যেগুলো আছে সিমিলার ফিচার রিপ্রেজেন্ট করে, যেমন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক এন্ড ফোবিক ডিসঅর্ডার। আর একটা হচ্ছে নর্মাল রেসপন্স টু থ্রেট, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন। তবে পরীক্ষায় যেগুলো বেশি আসবে সেটা হচ্ছে অর্গানিক বা মেডিকেল কজ। তাহলে আমরা অনেক সময় পেশেন্ট আসলে দেখা যাচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে ডায়াগনোস করে ফেলি। তাহলে এটা ডায়াগনোস করার আগে আমাদেরকে অবশ্যই আন্ডারলাইন কোনো মেডিকেল কজ আছে কিনা সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। তাহলে কোন কোন কন্ডিশন অ্যাংজাইটি লাইক ফিচার্স রিপ্রেজেন্ট করতে পারে, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এর মধ্যে সেটা হচ্ছে থাইরয়েডটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে চেস্ট পেইন থাকে, পালপিটেশন থাকে, সুয়েটিং থাকে, পেশেন্টগুলো অ্যাংশাস থাকে। তাহলে এগুলো দেখে অনেক সময় মনে হতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে। পেশেন্টের যদি প্যারোক্সিজমাল অ্যারিথমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টের পালপিটেশন হতে পারে। পেশেন্টের এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় অ্যাংশাস থাকতে পারে। দেন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা পেশেন্টগুলোর ক্ষেত্রে কি পালপিটেশন থাকে, তারপর অনেক সময় চেস্ট পেইন থাকতে পারে, ডিজিনেস থাকতে পারে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাংজাইটি থাকতে পারে। এরপর হচ্ছে ড্রাগ উইথড্রল, এর মধ্যে মেইনলি হচ্ছে অ্যালকোহল এন্ড বেনজোডিয়াজেপিন, তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, টেম্পোরাল এপিলেপসি। এই সবগুলোর ক্ষেত্রে অ্যাংজাইটি যে ম্যানিফেস্টেশন গুলো আছে, সোমাটিক এন্ড সাইকোলজিক্যাল বোথ ম্যানিফেস্টেশনই থাকতে পারে। তাহলে কোনো পেশেন্ট আমরা যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোস করতে চাই তাহলে তার আগে আমাদেরকে অর্গানিক এবং মেডিকেল কজগুলোকে খুঁজতে হবে। তাহলে এইগুলা এক্সক্লুড না করে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে লেভেল করতে পারতেছি না। সো তাহলে এই ধরনের কোনো হিস্ট্রিতে বা এক্সামিনেশন এই ধরনের ফিচার্স আমাদের দেখতে হবে, ইনভেস্টিগেশন করে এগুলো এক্সক্লুড করতে হবে। তার মানে আমাদের কোনো একটা পেশেন্টের যদি আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার ডায়াগনোস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য মেডিকেল কজগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট সেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে হঠাৎ দ্য অর্গানিক কজ অর মেডিকেল কজ দ্যাট মে মিমিক অ্যাংজাইটি। আর এখানে যে ডিজিজগুলো দেওয়া আছে এর প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল বেস্ট হিসেবেও ইম্পর্টেন্ট। এখানে সাইকিয়াট্রি বাদে অন্যান্য যে চ্যাপ্টারে টপিকগুলো ডিসকাস করা হয়েছে সেই টপিক রিলেটেড এসবি হিসেবে এগুলো আসতে পারে পরীক্ষায়। রিস্ক ফ্যাক্টরস ফর সাইকোলজিক্যাল প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মেডিকেল কন্ডিশনস, খুব একটা ইম্পর্টেন্ট দরকার নেই। ফাংশনাল সোমাটিক সিনড্রোমস,
তাহলে এটা হচ্ছে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে হোয়াট আর দ্য হুইচ অফ দ্য ফলোইং আর ফাংশনাল সিমটমস। তাহলে প্রত্যেকটা সিস্টেমে কিছু কিছু ডিজিজ দেওয়া আছে, এটা একটু মুখস্থ করে নিবেন, এটাতে বোঝার খুব বেশি কিছু নাই। এর পাশে সেলফ হার্ম। সেলফ হার্ম নামে বোঝা আছে নিজের ক্ষতি করার চেষ্টা করা। তাহলে একটা হচ্ছে সুইসাইড, আত্মহত্যা করার চেষ্টা করা, আর একটা হচ্ছে নিজের ক্ষতি করার চেষ্টা করা। তাহলে সেলফ হার্ম ইজ মোর কমন ইন ওমেন। তাহলে আমরা ইমার্জেন্সি যে পেশেন্ট গুলো পাই, হাত কেটে ফেলতেছে বা সুইসাইড করে অ্যাটেম্প নিতেছে বা অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে নিজের, দেখা যায় যে কি এরা পুরোপুরি সুইসাইড করতে চায় না, আসলে সুইসাইড করার ইন্টেনশন নাই, কিন্তু মেইন ইন্টেনশন থাকে এটা কি, সেটা হচ্ছে অন্যের সিম্প্যাথি নেওয়া বা অন্যের অ্যাটেনশন নেওয়া। তাদের এই ধরনের ইন্টেনশন থাকে, তারা কি করে সেলফ হার্ম করার চেষ্টা করে। তাহলে এরা দেখবেন যেরকম সুইচ যেটা করলে মানে একবারে মানে মারা যেতে পারে, বা যেটা সুইসাইড করার জন্য মানে বেশি বেস্ট মিডিয়াম বলা যেতে পারে, যেটা করলে পেশেন্টের যেটা বলা হয় কি আলটিমেটলি ডেথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এরা কি করে সেই মাধ্যমগুলো ইউজ করার চেষ্টা করে না। এরা দেখবেন ঘুমের ওষুধ খাই, প্যারাসিটামল খাই, এই ধরনের ওষুধ খেয়ে থাকে। আর সুইসাইড হচ্ছে বেশি কমন কাদের ক্ষেত্রে, মেল পেশেন্টের ক্ষেত্রে। তাহলে মেল পেশেন্টরা যদি সুইসাইডের অ্যাটেম্প নেয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা হচ্ছে যে গলায় দড়ি দিতেছে বা এমন কোনো ড্রাগ খাইতেছে যেটা খাইলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেলফ হার্ম হচ্ছে বেশি কমন ওমেন এবং ইয়ঙ্গার পেশেন্টের ক্ষেত্রে। আর ওল্ডার অ্যাডাল্ট এবং মেল পেশেন্টের ক্ষেত্রে সুইসাইড সুইসাইডটা হচ্ছে বেশি কমন। এটা একটা ইম্পর্টেন্স হচ্ছে কি, যদি আমরা কোনো পেশেন্ট পাই ইমার্জেন্সিতে বা ওয়ার্ডে, যেমন কোনো একটা পেশেন্ট আসছে সেলফ হার্ম বা সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে, তাহলে সেটা যদি ইয়ং ফিমেল পেশেন্ট হয়, তাহলে এটা লেস চান্স আছে যে সে ফার্দার সুইসাইডাল অ্যাটেম্প নেবে বা এমন কোনো কিছু করবে যেটা তার মৃত্যু হবার সম্ভাবনা বেশি বা ফ্যাটাল কোনো কিছু, এগুলো রিস্ক কম। কিন্তু আমরা যদি কোনো একটা মেল পেশেন্ট পাই যে সুইসাইডাল অ্যাটেম্প নিছে, তাহলে মেল পেশেন্ট এবং হচ্ছে যদি ওল্ডার অ্যাডাল্ট হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ফার্দার সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার রিস্কটা বেশি। এবং এটা যদি সেকেন্ড টাইম কোনো অ্যাটেম্প নেয়, মোস্ট লাইকলি হচ্ছে সে মানে সুইসাইড হবে বা এটা ফ্যাটাল কোনো একটা ইভেন্ট হবে। এটা একটা ইম্পর্টেন্স সাইকেট্রি ওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে সাইকেট্রিতে আমরা কোন পেশেন্ট অ্যাডমিট করবো, কোন পেশেন্ট অ্যাডমিট করবো না, এইগুলো ডিসিশনের ক্ষেত্রে তখন এই ব্যাপারগুলো কাজে লাগে, যে এটা কি সেলফ হার্মের অ্যাটেম্প ছিল নাকি সুইসাইড অ্যাটেম্প ছিল, পেশেন্টগুলো কি মেল না ফিমেল, অ্যাডাল্ট নাকি ইয়ং পেশেন্ট, তারপরে সেলফ হার্ম বা সুইসাইড করার জন্য যে অ্যাটেম্প নিছে এটার জন্য সে কি ইউজ করছে, সে কি ঘুমের ওষুধ খাইছে নাকি গলায় দড়ি দিছে নাকি ছুরিতে নিজে কোনো অঙ্গহানি করছে। তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় ডিসিশন নেওয়া হয় যে পেশেন্টগুলোকে হসপিটালে অ্যাডমিট করা হবে নাকি আউট পেশেন্ট ডিপার্টমেন্টে সাইকিয়াট্রি রিভিউ করা হবে। তাহলে এটা আমাদের পরীক্ষার জন্য তো বেশি লাগবে না, এটা হচ্ছে সাইকিয়াট্রিতে যারা ফার্দার কাজ করে তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমরা শুধু এটুকু মনে রাখবো সেলফ হার্ম ওমেন এবং ইয়ং পেশেন্টে বেশি কমন, আর হচ্ছে কমপ্লিটেড সুইসাইড মেল পেশেন্ট এবং ওল্ডার পিপলের ক্ষেত্রে বেশি কমন। এরপর সে রিস্ক ফ্যাক্টরস ফর সুইসাইড। তাহলে একজন মানুষ কখন সুইসাইড অ্যাটেম্প নেয়, এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আলাদা তো মুখস্থ করা তেমন কিছু নাই। এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা যে ওল্ডার এজ এন্ড মেল সেক্স। তাহলে পরীক্ষার সময় কোশ্চেন আসতে পারে হঠাৎ দ্য রিস্ক ফ্যাক্টরস ফর সুইসাইড, সেখানে দেখা যায় মেল ফিমেল দিতে পারে, ওল্ডার এজ ইয়ঙ্গার এজ দিতে পারে, সাথে আদার্স যে পয়েন্ট গুলো আছে এগুলো দিতে পারে। তাহলে আদার্স পয়েন্ট গুলো দেখলে এটা সহজে বোঝা যায় পরীক্ষার সময়, যা আনএমপ্লয়মেন্ট আছে, রিসেন্ট ডিভোর্স হয়েছে বা সেপারেশন আছে, অন্য দেখা আছে সিরিয়াস কোনো ফিজিক্যাল ইল হেলথ আছে, তারপর যারা ড্রাগ অ্যাবিউজ, তারপর প্রিভিয়াস অ্যাটেম্প্ট আছে, এদের ক্ষেত্রে অবশ্যই সুইসাইডাল রিস্ক থাকবে বেশি। তাহলে আমাদেরকে শুধু এজ আর সেক্স এই দুটো একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষার সময় ভুল হইতে পারে। There's a classification of commonly used psychotropic drugs. তাহলে আমরা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, মুড স্টেবিলাইজিং এন্ড অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস ইউজ করে থাকি। তাহলে এখানে ড্রাগস ক্লিনিক্যাল ইউজ আলাদাকে পড়ার দরকার নেই, ক্লিনিক্যাল ইউজ করতে গেলে একটু কঠিন হয়ে যাবে। আমরা জাস্ট মেইন গ্রুপগুলো একটু পড়ে রাখা লাগবে। তাহলে কোন ড্রাগগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে ইউজ হয়, কোনগুলা হচ্ছে অ্যাংজাইটি হিসেবে ইউজ করা হয়, তারপর মুড স্টেবিলাইজার কোনগুলা,
তাহলে মুড স্টেবিলাইজারটা একটু ডিফারেন্ট এবং এগুলো একটু পরীক্ষায় বেশি আসে। লিথিয়াম, সোডিয়াম ভালপ্রাইট অ্যান্ড ল্যামোট্রিজিন, এই তিনটা ড্রাগের নাম অবশ্যই মনে রাখতে হবে। বাকি ড্রাগগুলো মনে রাখা লাগবে, তবে ওগুলো যদি মনে থাকে তাহলে খুব বেশি সমস্যা নেই, তবে মুড স্টেবিলাইজারটা ভালো করে মনে রাখা লাগবে। ইন্ডিকেশন গুলো যদি পড়ে রাখতে পারেন ভালো, ক্লিনিক্যাল প্র্যাকটিসে কাজে লাগবে কোন ড্রাগগুলো আমরা কোথায় ইউজ করি বেশি। ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এটা খুব একটা এখানে পরীক্ষা আসে না, এটা এমএসসি পরীক্ষাগুলোতে একটু বেশি আসে। ইলেকট্রোকনভালসিভ থেরাপি আমরা যেটা সোজা বাংলায় বলি যে হচ্ছে যে শক দেওয়া আর কি। আর এটা হচ্ছে সেফ এবং ফিউ সাইড ইফেক্টস। মেইন ইন্ডিকেশন হচ্ছে সিভিয়ার ডিপ্রেসিভ ইলনেস। আর এটা যদি অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করে অনেক সময় পরীক্ষা আসতে পারে ইলেকট্রোকনভালসিভ থেরাপি অ্যাডভার্স ইফেক্ট কি। তাহলে একটা হচ্ছে হেডেক আর একটা হচ্ছে অ্যামনেসিয়া, এই দুইটা মনে রাখলে হবে। এবার নেগেটিভ কগনিটিভ ট্রেড অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। ডিপ্রেশন এর পেশেন্ট গুলোর ক্ষেত্রে কয়েকটা ফিচার্স আছে, এটাও আবার পরীক্ষায় আসে। একটা হচ্ছে নেগেটিভ ভিউ অফ সেলফ, এক্সাম্পল কি আই এম নো গুড, তার মানে তার নিজে একটা সেলফ নেগেটিভ ভিউ থাকবে। নেগেটিভ ভিউ অফ কারেন্ট লাইফ এক্সপেরিয়েন্স, আর নেগেটিভ ভিউ অফ দ্য ফিউচার, তার মানে নিজের সম্পর্কে নেগেটিভ ধারণা, আশেপাশের পরিবেশ সম্পর্কে নেগেটিভ ধারণা, আর ফিউচার সম্পর্কে নেগেটিভ ধারণা। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা বা এমসিকিউ হিসেবে আসে। এর পাশে ডিমেনশিয়া। Dementia is characterized by loss of previously acquired intellectual function in the absence of impaired arousal, and defined as global impairment of cognitive function and is typically progressive and non-reversible. তাহলে ডিলিরিয়াম এন্ড ডিমেনশিয়া এই দুটোর ভিতরে কনফিউশন হইতে পারে। পার্থক্য হচ্ছে যে একটু ব্লু কালার করা আছে। তাহলে ডিলিরিয়ামের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যারাউজালটা ইম্পেয়ার হইতে পারে, আর ডেলিরিয়ামটা ইউজুয়ালি রিভার্সিবল থাকে। আর ডিমেনশিয়ার ক্ষেত্রে কি হবে, কোনো অ্যারাউজাল ইম্পেয়ারমেন্ট হবে না, এগুলো ইউজুয়ালি প্রোগ্রেসিভ থাকবে, ইউজুয়ালি নন রিভার্সিবল। কজের মধ্যে অনেক কজ দেওয়া আছে, এমসিকিউর জন্য একটু পড়ে রাখলে পড়ে রাখতে পারেন, না পড়ে রাখলে সমস্যা নাই। এখানে যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে আলঝেইমার্স ডিজিজ, সেকেন্ড মোস্ট কমন হচ্ছে ডিফিউজ ভাস্কুলার ডিমেনশিয়া। ডিমেনশিয়া থেকে আমাদের কোশ্চেন আসতে পারে কিছু কিছু এসবিএস সিনারিও দিয়ে। তাহলে আমরা তো দুইটা পাইলাম, একটা হচ্ছে অ্যালঝেইমার্স, একটা হচ্ছে ডিফিউজ স্মল ভেসেল ডিজিজ। এছাড়া আরো কিছু কন্ডিশন দিয়ে পরীক্ষায় সিনারিও আসতে পারে, এর মধ্যে আছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। বি12 ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে, সাথে সাবএকুট কম্বাইন্ড ডিজিজ সব স্পাইনাল কর্ড হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকতে পারে। এর সাথে কি থাকে, অপটিক নার্ভ অ্যাট্রফি আর ডিমেনশিয়া, তাহলে এটা একটু মনে রাখতে হবে। তারপর যে থায়ামিন ডেফিসিয়েন্সি, তাহলে এখানে ভার্নিস কর্সাকফ সিনড্রোম থাকে, এগুলোতে ডিমেনশিয়া থাকতে পারে। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস আমরা বলছিলাম কি এখানে একটা ট্রায়াড থাকে, ইউরিনারি ইনকন্টিনেন্স, তারপর হচ্ছে গেট অ্যাপ্লেক্সিয়া আর ডিমেনশিয়া। এরপর হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, ক্রনিক সাবডুরাল হেমাটোমা, অ্যালকোহল, এগুলো আলাদা করে মার্ক করার কারণ কি, এই কজগুলো হচ্ছে রিভার্সিবল, এগুলো ট্রিটমেন্ট করলে ডিমেনশিয়াটা রিভার্সিবল হইতে পারে। তাহলে আমরা প্রথম হচ্ছে যে ডিমেনশিয়া ইউজুয়ালি প্রোগ্রেসিভ এন্ড নন রিভার্সিবল। তাহলে কিছু কিছু কজ আছে যেগুলোতে ট্রিটমেন্ট করলে অনেক সময় ভালো হইতে পারে বা রিভার্সিবল আর কি। তাহলে এটা অনেক পরীক্ষা কোশ্চেন আছে যে হঠাৎ দ্য রিভার্সিবল কজেস অফ ডিমেনশিয়া, তাহলে যেগুলো ট্রিটমেন্ট আছে প্রপার এগুলাতে অনেক সময় রিভার্সিবল হইতে পারে। তারপর যেমন ইনফেক্টিভ কজ যেগুলা, আচ্ছা এরপর পরীক্ষা আসে সিনারিওতে কি কি আসতে পারে, যেমন আছে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া, উইলসনস ডিজিজ, হান্টিংটনস ডিজিজ, এরপর আছে লিও বডি ডিমেনশিয়া অ্যান্ড প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি। এগুলোতে সিনারিও কেন আসতে পারে, কারণ এগুলো প্রত্যেকটারই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ফিচার্স আসছে, এর সাথে ডিমেনশিয়াটা যোগ করে ইজিলি এসবিএস সিনারিও বানানো যেতে পারে। তাহলে যে কজগুলা আলাদা করে মার্ক করা আছে রেড কালার দিয়ে, এগুলো একটু ভালো করে পড়া লাগবে, আর যদি কেউ পারেন তাহলে বাকি কজগুলাও পড়ে নিতে পারেন।
ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা যেটা বললাম যে সিনারিও আসতে পারে ডিমেনশিয়া দিয়ে, তাহলে কয়েকটা সিনারিও আমাদেরকে আলাদা করে পড়া লাগবে। এটা হচ্ছে ক্রুডসফিল্ড জ্যাকব ডিজিজ। এটা আমাদের দেশে কমন নয়, এই জন্য আমাদের দেশে পরীক্ষাগুলোতে আসবে না, তবে যদি কেউ বাইরের দেশে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেন সেগুলোর ক্ষেত্রে এটা খুবই হট টপিক্স। এখান থেকে দুইটা পয়েন্ট মনে রাখলে আপনি এটা ডায়াগনোস করতে পারেন। একটা হচ্ছে এগুলো কুইকলি প্রোগ্রেসিভ, ডিমেনশিয়া গুলো ইউজুয়ালি দেখা যায় যে এগুলো স্লোলি প্রোগ্রেসিভ হয়, লম্বা সময় হিস্ট্রি থাকে, আস্তে আস্তে ডিটোরেট করে পেশেন্ট গুলা। যদি কোনো পেশেন্ট এমন হয় যে খুব দ্রুত ডিটোরেট করতেছে, এটা একটা পয়েন্ট, এন্ড সাথে মাইক্লোনাস আছে। ডিমেনশিয়া অন্যান্য যে কজ গুলা আছে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ইউজুয়ালি যখন মাইক্লোনাস বা অ্যাবনর্মাল মুভমেন্ট, এটা আনলাইকলি, আনলেস উইলসন ডিজ বা হান্টিংটনস ডিজ এগুলো হয়ে থাকে। তাহলে কোনো পেশেন্ট যদি মায়োক্লোনাস থাকে কুইকলি প্রোগ্রেসিভ হয়, তাহলে এই দুটো ক্লু থাকলে এটা ইন্ডিকেট করে কুর্টসফিল্ড জ্যাকব ডিজিজ। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এক্ষেত্রে ফ্রন্টাল লোবের ডিসফাংশন থাকবে, টেম্পোরাল লোবের ডিসফাংশন থাকবে, নামের মধ্যে রয়েছে। তাহলে ফ্রন্টাল লোবের ডিসফাংশন হলে পেশেন্টগুলো কি হয়, বিহেভিয়ারাল ডিসঅর্ডার থাকে। কি ধরনের থাকে এটা আমরা একটু পরে আবার ডিসকাস করবো, পরে আসতেছে। আর টেম্পোরাল ডিসঅর্ডারের জন্য পেশেন্টগুলো অনেক সময় অ্যাফাসিয়া থাকতে পারে। তাহলে এই দুটার সাথে পেশেন্ট যদি ডিমেনশিয়া থাকে তাহলে আমরা সেটা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হিসেবে লেবেল করবো। লিওপডি ডিমেনশিয়া মে প্রেজেন্ট উইথ ভিজুয়াল হ্যালুসিনেশন, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে। কোনো পেশেন্টের ডিমেনশিয়া আসে সাথে ভিজুয়াল হ্যালুসিনেশন আছে, ডায়াগনোসিস লিওপডি ডিমেনশিয়া। ভিজুয়াল হ্যালুসিনেশন মানে কি, সে কোনো একটা কিছু কমপ্লেন করবে, সে কোনো একটা কিছু দেখতেছে, যদিও দেখা যাবে সেখানে কোনো কিছুই নাই। তার মানে উইথাউট এনি স্টিমুলাস বা উইথাউট এনি এক্সিস্টেন্স যদি সে কোনো কিছু দেখতে পাই, তাহলে এটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। এই সাথে ডিমেনশিয়া থাকে পেশেন্টের, ডায়াগনোসিস লিওপডি ডিমেনশিয়া। এরপর দেখুন গ্রাজুয়াল ওরসনিং সাজেস্ট আলঝাইমার্স ডিজিজ। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে, যে ডিমেনশিয়া থাকবে এটা আস্তে আস্তে খারাপ হবে। whereas stepwise deterioration is typical of vascular dementia। তাহলে কোনো পেশেন্ট যদি ভাস্কুলার রিস্ক থাকে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, প্রিভিয়াস হয়তো স্ট্রোক করছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ডিমেনশিয়া যেটা হবে সেটা হবে কি স্টেপ ওয়াইজ। কয়েকদিন খারাপ হইতেছে, তারপরে আবার মাঝখানে ভালো রয়েছে বা স্টেবল হয়েছে, এরপর থেকে আবার খারাপ হইতেছে। এই ধরনের স্টেপ ওয়াইজ ডিটারেশন যদি হয় সেটা হচ্ছে মোস্ট লাইকলি ভাস্কুলার ডিমেনশিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা চারটা ডিজিজ পড়লাম, চারটা ক্ষেত্রে স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রত্যেকটা ডিমেনশিয়ার ফিচার্স একটু ডিফারেন্ট, সাথে এক্সট্রা কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে। এই ফাইন্ডিংস গুলো ইম্পর্টেন্ট। ক্রুডসফিল্ড জ্যাকব ডিজিজ, এটা ক্ষেত্রে ইজ ফাইন্ডিংস অনেক পরীক্ষা আসে, এমআরআই ফাইন্ডিংস আসে। তাহলে এটা আমাদের এফসিএস লাগবে না, আমরা বললাম যে এমআরসি ক্ষেত্রে বেশি আসে। তাহলে ওইটা একটু দেখে নেবেন যারা এমআরসি পরীক্ষা দিবেন, যে এমআরআই ফাইন্ডিংস আমরা কি কি পাই, ইজ ফাইন্ডিংস কি কি পাই। আমাদের মোস্ট কমন কজ হচ্ছে আলঝাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া। এখান থেকে কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখা লাগবে। আমরা প্রথমে বলছিলাম যে পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যদি ব্রেন ইমেজিং করি তাহলে ইউজুয়ালি আমরা কি পাই, ব্রেন অ্যাট্রফি পাই। অ্যাট্রফিটা বেশি কোন কোথায়, একটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স আর একটা হচ্ছে হিপোক্যাম্পাস। আমরা যদি হিস্টোলজি করি আর হিস্টোকেমিক্যাল স্টেনিং করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, একটা হচ্ছে সেনাইল প্লাক অ্যান্ড নিউরোফিব্রিলারি ট্যাঙ্গলস ইন সেরেব্রাল কর্টেক্স। এই টার্মটা ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসে। আর স্টেনিং করলে আমরা অ্যামাইলয়েড ডিপোজিশন পাবো আর একটা প্রোটিন পাবো, ইউবিকুইটিন। তাহলে কয়েকটা যে নাম আমরা পড়লাম এই নামগুলো একটু পড়ে রাখতে হবে। এরপর পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে, হোয়াট আর দ্য নিউরোট্রান্সমিটার অ্যাবনর্মালিটিস ফাউন্ড ইন আলঝাইমার্স ডিজিজ। তাহলে এখানে কি কি ইমপ্যায়ারমেন্ট হতে পারে, একটা হচ্ছে কোলিনার্জিক ট্রান্সমিশন, নরএড্রেনালিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন, গ্লুটামেট এন্ড সাবস্টেন্স পি। তাহলে যে পাঁচটা নাম আছে এখানে, এই পাঁচটা নাম পড়ে রাখা লাগবে। এটা খুব সম্ভবত প্রিভিয়াসলি এমসিকিউ আসছে। তাহলে অ্যামাইলয়েড এই সরি আলঝাইমার্স ডিজিজে কি কি নিউরোট্রান্সমিটার চেঞ্জ হয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখুন ক্লিনিক্যাল ফিচার্স মধ্যে বলছে কি ক্লিনিক্যাল ফিচার্স, ইম্পেয়ারমেন্ট অফ অ্যাবিলিটি টু রিমেম্বার নিউ ইনফরমেশন। এই পেশেন্টগুলোতে মেমোরি ইম্পেয়ারমেন্ট থাকে, এগুলোর ক্ষেত্রে দেখা যায় রিসেন্ট মেমোরি বা নিউ মেমোরিটা বেশি ইম্পেয়ার্ড হয়। তাহলে পেশেন্টগুলো নতুন কোনো কিছু মনে রাখতে পারে না। তার পুরাতন যে মেমোরি, তাকে যদি তার বার্থ ডেট জিজ্ঞেস করেন বা কত ছেলে এসএসসি পাস করছে, যদি অনেক বয়স্ক রোগী হয়, ছোটবেলায় কোথায় থাকছে, এই কথাগুলো দেখা যাচ্ছে তার মনে আছে, কিন্তু রিসেন্টলি যে কাজগুলো করতেছে ইউজুয়ালি এই জিনিসগুলোতে তার মেমোরিটা বেশি ইম্পেয়ার্ড থাকে।
Short and long-term memory are both affected, but defects in the former are usually more obvious. তার মানে শর্ট টার্ম মেমোরি গুলো ফিচার্স গুলো বেশি থাকবে। এর সাথে পেশেন্টের কিছু সেরেব্রাল ফিচার্স থাকতে পারে, যেমন অ্যাপ্রেক্সিয়া, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, অ্যাফাসিয়া। Patients typically present with subjective memory loss, sometimes getting lost in familiar locations. History of progressive memory loss and associated functional impairment corroborated by an informant key to making diagnosis. তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ক্লু পেশেন্টের সিনারিও থাকতে পারে, সেটা হচ্ছে কি পেশেন্ট, আমরা যেটা বললাম, রিসেন্ট মেমোরি লস হয় এবং নিউ ইনফরমেশন গ্যাদার করতে পারে না, এবং এই পেশেন্টগুলো কি হয়, অনেক সময় দেখা যায় নিজের যে ঠিকানা এগুলো সব ভুলে যায়। দেখা যাচ্ছে সে একটা কমন সিনারিও যা থাকতে পারে, যেমন যে দেখা যাচ্ছে একটা পেশেন্ট প্রতিদিন সকালে হাঁটতে যায় পার্কে, আশেপাশে তার বাড়ির আশেপাশে কোনো একটা পার্কে বা কোনো একটা মাঠে হাঁটতে যায়, রেগুলার তো সে যাচ্ছে আসছে। রিসেন্টলি দেখা যাবে কি সে তার রাস্তা না বাড়ি আসতে পারতেছে না, তার মানে তার পুরাতন যে মেমোরি ছিল সেটা তেমন কোনো সমস্যা নেই, রিসেন্টলি সে যে রাস্তাটা ইউজ করতো বা যে যাতায়াত করতো এই জায়গাগুলো সব ভুলে যাচ্ছে, এবং প্রায় দেখা গেছে বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না। তারপর হচ্ছে তার সে যেসব জিনিসপত্র ব্যবহার করে সেগুলো যেখানে রাখছে সেই জিনিস জায়গাগুলো সে দেখাচ্ছে মনে রাখতে পারতেছে না যে কোথায় রাখছে। তাহলে এই ধরনের যদি পেশেন্টের ফিচার্স থাকে তাহলে এটাই ইন্ডিকেট করে আলঝেইমার ডিজিজের দিকে বেশি, এবং ইউজুয়ালি হবে কাদের ক্ষেত্রে, বয়স্ক রোগীদের ক্ষেত্রে। এখানে প্রথম একটা লাইন আছে দেখেন, এটা অবশ্য মার্ক করা হয় না আলাদাভাবে, ইনক্রিজেস ইন প্রিভ্যালেন্স উইথ এজ এন্ড রিয়ার আন্ডার 45 ইয়ার্স। তাহলে কোনো পেশেন্টের যদি 20-30 বছর বয়সে এরকম ভুলে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আলঝেইমার চিন্তা করতে পারবো না, সেক্ষেত্রে আমরা অর্গানিক কোনো ডিজিজ চিন্তা করতে হবে বা কনজেনিটাল বা জেনেটিক কোনো ডিজিজ আছে কিনা দেখতে হবে। তাহলে আলঝেইমার বেশি হবে ইউজুয়ালি বয়স্ক রোগীদের ক্ষেত্রে। তাহলে কোনো একটা বয়স্ক রোগী 60 বছর বা 50 বছর বা 70 বছর বয়স, সে যে ধরনের রিসেন্ট মেমোরি লস থাকে, সে দেখা যাচ্ছে বাড়ির ঠিকানা ভুলে যাইতেছে, বা সে রাস্তা যাতায়াত করে সে রাস্তা ভুলে যাইতেছে, বা সে জিনিসপত্র যেগুলো ইউজ করে সেগুলো কোথায় রাখছে এগুলো দেখা যাচ্ছে মনে থাকতেছে না, তাহলে সেটা মোস্ট লাইকলি আলঝেইমার ডিজিজ ইন্ডিকেট করবে। ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি স্টেজিং করি, নেমাসি বইগুলোতে দেখবেন স্টেজিং করা আছে, সিভিয়ারিটি কত স্কোর করলে কোন ধরনের স্টেজ, মাইল্ড, মডারেট, সিভিয়ার, সে অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। তাহলে আমাদের এফসিএস পরীক্ষার জন্য যেহেতু রিভিশন এটা নাই, না হয় সম্ভাবনা বেশি, তাহলে আমরা মনে রাখবো কোনো পেশেন্ট যদি আর্লি স্টেজ থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যান্টিকোলিনেস্টেরয়েড ড্রাগ। এর মধ্যে ড্রাগসের নামগুলো পড়া লাগবে, ডোনাফেজিল, রিভাস্টিগমাইন, তারপর হচ্ছে গ্যালান্টেমাইন। আর যদি অ্যাডভান্স ডিজিজ বা সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, মেমেন্টাইন। তাহলে ড্রাগস গুলোর নাম হচ্ছে আলঝেইমার্স ক্ষেত্রে একটু মনে রাখা লাগবে। তাহলে আলঝেইমার্স ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস যদি রিক্যাপ করি, তাহলে এটা হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি হবে। আমরা যদি অ্যানাটমি যদি চিন্তা করি তাহলে এক্ষেত্রে লিনিয়ার ট্রফি হবে মেইন সেরেব্রাল কর্টেক্স এন্ড হিপোক্যাম্পাসে। আমরা যদি হিস্টোলজিক এবং স্টেনিং করি সেক্ষেত্রে নিউরোফিব্রিলার ট্যাঙ্গলস পাবো, অ্যাময়লয়েড ডিপোজিশন পাবো, আর সিবিকুইট নামক একটা প্রোটিন ডিপোজিশন পাইতে পারি। আর ফিজিওলজি চিন্তা করি এক্ষেত্রে আমাদের ইম্পেয়ারমেন্ট হবে কোলিনার্জিক ট্রান্সমিশন, নরএড্রিনালিন, হাইপারটিসিটি, ট্রিপটামিন, গ্লুটামেট আর সাবস্টেন্স পি। নামগুলো মনে রাখা লাগবে। পেশেন্টগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা রিসেন্ট মেমোরি লস থাকে, আর এর সাথে কি থাকতে পারে, অ্যাপ্রেক্সিয়া, অ্যাফাসিয়া, স্পেশাল ইমপ্রুভমেন্ট থাকতে পারে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিসেন্ট মেমোরি লস। ট্রিটমেন্টের ভিতরে অ্যান্টিকোলিনেস্টেরয়েডস আর আছে এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ড্রাগের নামগুলো একটু দেখে রাখবো, আর্লি স্টেজে কোনটা দেওয়া হয়, অ্যাডভান্স স্টেজে কোনটা দেওয়া হয়। এরপর আসি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ফ্রন্টাল লোবের সমস্যা, একটা হচ্ছে টেম্পোরাল লোবের সমস্যা। পেশেন্টে কি কি থাকবে, এটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস, আর একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ফ্রন্টাল লোবের ফাংশন তো নিউরোলজিতে পড়ে আসি, জাজমেন্ট, স্কিল, বিহেভিয়ার, তারপর হচ্ছে ডিসিশন মেকিং, এই কাজগুলো হচ্ছে ফ্রন্টাল লোব। তাহলে এখানে যদি ফ্রন্টাল লোবের ড্যামেজ হয় তাহলে কি হবে, পেশেন্টগুলো বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি হবে। আর টেম্পোরাল লোবের তো ফাংশনে পড়ছিলাম অডিটরি, ব্যালেন্স, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে যদি ইম্পেয়ারমেন্ট হয় তাহলে পেশেন্ট সমস্যা হবে, মেইনলি ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট হবে। এটা একটু সাব টাইপ আছে, জানা দরকার নেই। এখানে যেটা জানা লাগবে হচ্ছে এখানে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ টাউ প্রোটিন থাকে। তাহলে পরীক্ষার সময়
কোশ্চেন আসে টাউপ্যাথি, তারপর আলফা সাইনোগ্লোবিনোপ্যাথি, কোনটা কি এক্সাম্পল, তাহলে কোথায় আইফাস সরি আলফা সাইনোক্লিন ডিপোজিশন হয়, কোথায় টাও প্রোটিন ডিপোজিশন হয়, তারপর যে আলফার ক্ষেত্রে কি প্রোটিন ডিপোজিশন হয়, প্রোটিন ডিপোজিশনগুলো একটু আমাদের জানা লাগবে। ক্লিনিক্যাল ফিচার্স পার্সোনালিটি চেঞ্জেস ডিউ টু ফ্রন্টাল লোব ইনভলভমেন্ট or with language disturbance due to temporal lobe involvement, যেটা আমরা বললাম দুইটা কম্পোনেন্টের জন্য দুইটা ডিস্টারবেন্স, তাহলে পার্সোনালিটি বা বিহেভিয়ারাল চেঞ্জ আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিস্টারবেন্স। ইন কন্ট্রাস্ট টু অ্যালজাইমার্স ডিজিজ, মেমোরি ইজ রিলেটিভলি প্রিজার্ভ ইন আর্লি স্টেজেস, তাহলে এখানে কিন্তু মেমোরি ইম্পেয়ারমেন্টটা খুব বেশি থাকে না। তাহলে আলজাইমার্স ফ্রন্টোটেম্পোরাল দুইটাতে ডিমেনশিয়া থাকবে। পার্থক্য হচ্ছে কি, যেটা বললাম মেমোরি যদি ইম্পেয়ারমেন্টটা প্রিডোমিনেন্টলি মেনশন করা থাকে সিনারিওতে, তাহলে এটা আলজাইমার্স দিকে যাবে। আর যদি বিহেভিয়ারাল চেঞ্জটা বেশি ইম্পর্টেন্স দিয়ে রাখে, তাহলে এটা যাবে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার দিকে। বিহেভিয়ারাল চেঞ্জ বলতে কি ধরনের চেঞ্জ বোঝায়, বিহেভিয়ারাল বা পার্সোনালিটি চেঞ্জ? তাহলে কোন একজন ব্যক্তি যে দেখা যাচ্ছে আগে খুবই নর্মাল বিহেভিয়ার, খুবই সাধারণ একজন মানুষ, রিসেন্টলি দেখা যাচ্ছে কি সে উল্টাপাল্টা কোনো বিহেভ করতেছে। কেমন? দেখা যাচ্ছে বয়স্ক একটা ব্যক্তি যারা সবাই ভালো জানতো, সে দেখা যাচ্ছে রিসেন্টলি কি করতেছে, মেয়েদেরকে ইপটিজিং করতেছে। তাহলে এটা তো তার বিহেভিয়ারের সাথে যায় না। তাকে সবাই চিন্তা যে খুবই নম্র ভদ্র মানুষ, বয়স্ক লোক, দেখা যাচ্ছে কখনো কাউকে কারোর সাথে খারাপ বিহেভ করে নাই বা মিসবিহেভ কোনো করে নাই, সে রিসেন্টলি কি করতেছে, দেখা যাচ্ছে মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে বা গালাগালি করতেছে, বা দেখা যাচ্ছে কি করতেছে সে, দেখা যাচ্ছে জুয়া খেলতেছে বা গ্যাম্বলিং করতেছে। তাহলে এই ধরনের যে বিহেভিয়ার চেঞ্জ যদি এই ধরনের হঠাৎ করে এই ধরনের চেঞ্জ হয়, তাহলে সেটা এই ধরনের ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার ক্ষেত্রে এই ধরনের ফিচার্স আমরা পাইতে পারি। পরীক্ষায় এই ধরনের একটা সিনারিও ইউজুয়ালি দিয়ে দেয়। বিহেভিয়ার চেঞ্জ যেরকম বললাম অ্যাবনর্মাল যে বিহেভিয়ার বা পার্সোনালিটি চেঞ্জ, আগে যে ধরনের পার্সোনালিটি ছিল রিসেন্টলি দেখা যাবে তার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এর সাথে যদি ডিমেনশিয়া থাকে, তার এটা হচ্ছে ইউজুয়ালি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার সম্ভাবনা বেশি। পেশেন্টের ক্ষেত্রে কি হবে, এই যে মেমোরি যেটা সেটা ইউজুয়ালি রিজার্ভ থাকবে। লিভার বডি ডিমেনশিয়া, লিভার বডি ডিমেনশিয়াতে কি হয়, পেশেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডিমেনশিয়া থাকবে, সাথে পার্কিনসন্স ডিজিজের ফিচার্স থাকবে। আর এর সাথে ক্যারেক্টারিস্টিক্স ফিচার থাকবে কি, ভিজুয়াল হ্যালুসিনেশন। পরীক্ষা যদি এসবিএস সিনারিও দেয়, তাহলে পেশেন্টে কি থাকতে পারে, ব্র্যাডিকাইনিয়াস থাকতে পারে, রিজিস্ট্রি বা টিউমারিত ফিচার্স থাকতে পারে, এর সাথে পেশেন্টের কাছে এরকম ডিমেনশিয়ার ফিচার্স থাকতে পারে। আমরা আলাদা করবো কি দেখে, ভিজুয়াল হ্যালুসিনেশন দেখে। আর একটা ক্লু থাকতে পারে, অথবা এটা আলাদাভাবে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ওর্সেনিং অফ সিমটমস আফটার অ্যান্টি পার্কিনসনিজম, পার্কিনসনের মেডিকেশন অর অ্যান্টিসাইকোটিক ড্রাগস। আমরা যখন নিউরোলজি ডিসকাস করছিলাম তখন আমরা বলছিলাম যে যদি কোনো পেশেন্টের অ্যান্টি পার্কিনসন মেডিকেশন লেভোডোপা দেওয়ার পর যদি রেসপন্স না করে, তাহলে আমরা চিন্তা করবো পার্কিনসন প্লাস কোনো ফিচার্স কিনা, লাইক লিও বডি ডিমেনশিয়া, তারপর সুপার নিউক্লিয়ার পলসি, মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, এই ধরনের কোনো ডিজিজ আছে কিনা। এর মধ্যে লিও বডি ডিমেনশিয়াটা স্পেশালি সেন্সিটিভ টু অ্যান্টি পার্কিনসন অ্যান্টিসাইকোটিক ড্রাগস। তাহলে এই ধরনের মেডিকেশন ইউজ করলে লিও বডি ডিমেনশিয়ার যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো এগুলো আরো বেশি এক্সাভেট করে। তাহলে এরকম যদি কোনো সিনারিও থাকে, পার্কিনসনের ফিচার্স আছে, পেশেন্ট ডিমেনশিয়া আছে, এবং দেখা যাচ্ছে ড্রাগগুলো ইউজ করার পর তার সিমটমস গুলো বেশি এক্সাভেট করছে, পেশেন্টের কন্ডিশন ডিটেরিয়েট করতেছে, তাহলে দেখা যাচ্ছে লিও বডি ডিমেনশিয়া। অথবা অন্যভাবে কোশ্চেন আসতে পারে যে পেশেন্টের পার্কিনসনিজম লাইক ফিচার্স আছে, ডিমেনশিয়া আছে, ভিজুয়াল হ্যালুসিনেশন আছে, ডায়াগনোসিস কি। অথবা এই ধরনের কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন ড্রাগগুলো অ্যাভয়েড করবো, তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। লেভোডোপা এদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, হ্যালোপেরিডল অ্যাভয়েড করতে হবে। হ্যালোপেরিডল পেশেন্টগুলোর ক্ষেত্রে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন ডিটেরিয়েট করতে পারে আরো বেশি। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের সিনারিও আসতে পারে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কি কি আছে, হাই ইনসিডেন্স অফ ভিজুয়াল হ্যালুসিনেশনস, affected individuals are particularly sensitive to side effects of anti-Parkinson medications and antipsychotic drugs. আরেকটা কথা আছে দেখেন, কগনিটিভ স্টেট ওপেন ফ্ল্যাকচুয়েটস, এটা যদিও রেড মার্ক করা আছে, কিন্তু এমআরসি বা বাইরে পরীক্ষাগুলোর জন্য এটা তখন হোমওয়ার্ক হয়ে যাবে, আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। তাই এটাও অনেক সময় পরীক্ষায় একটা পুলিশ হয়ে দেওয়া থাকে, কগনিটিভ যে স্টেটটা এটা ফ্ল্যাকচুয়েট করে, কখনো কম হয় কখনো বেশি হয়। এটা হচ্ছে একটা লিও বডি ডিমেনশিয়া একটা ফিচার্স।
লিও বা ডিমেনশিয়ার ক্ষেত্রে আমাদের এফসিএস পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। বেশিরভাগ সিনারিও এটা দিয়ে করে। আর বাইরের দেশের পরীক্ষাগুলো বা অন্যান্য বিশেষ করে এমআরসিপির জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপনার অ্যান্টিসাইকোটিক ড্রাগস বা অ্যান্টিপারকিনসন্স ড্রাগ দেওয়ার পরে যে কন্ডিশনটা ডিটেরিওরেট করে। আর থার্ড বললাম কি, এদের কগনিটিভ স্টেটটা ফ্ল্যাকচুয়েটিং থাকে। ট্রিটমেন্টের মধ্যে কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নেই। ড্রাগস এর মধ্যে আমরা অ্যান্টিকোলিনেস্টেরয়েড একটা ইউজ করতে পারি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পার্কিনসনের ফিচার থাকা সত্ত্বেও কিন্তু আমরা অ্যান্টি পার্কিনসন ড্রাগ ইউজ করতে পারতেছি না। লিও বা ডিমেনশিয়া এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রায় রেগুলারই পরীক্ষায় দেখা যায় কোনো না কোনো পরীক্ষায় সিঙ্গেল বেস দিয়ে দেয়। তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশন টপিকস। তাহলে আজকের ডিসকাশন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লিও বা ডিমেনশিয়া। এরপর হচ্ছে আলজাইমার্স অ্যান্ড ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এগুলো ইম্পর্টেন্ট। আর এর বাইরে হচ্ছে ডিলিউশনস এবং হ্যালুসিনেশনস এর যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর অ্যাংজাইটি, ডিপ্রেশন, ম্যানিয়া, এগুলা থেকে আমরা পড়বো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, মেইনলি হচ্ছে সোমাটিক যে সিমটমস গুলো আছে এইগুলো পরীক্ষার জন্য আমাদের বেশি লাগবে। আর বাকি টপিকস গুলো একটু মোটামুটি দেখে রাখলে হবে। সাইকিয়াট্রি একটু কঠিন, কারণ সাইকিয়াট্রি যে টার্ম গুলো আছে এগুলোর সাথে আমরা আসলে অত বেশি পরিচিত না। তারপর আশা করি যে যেটুকু ডিসকাশন করা আছে এটুকু পারলে মোটামুটি আপনার পরীক্ষার জন্য এনাফ হবে আর কি। ঠিক আছে, আজকে ক্লাস ডিসকাশন আমরা দিয়ে পর্যন্ত তাহলে।